প্রথমে বান্ধবীদের সাথে নিয়ে বিবাহ.com শুরু করে। প্রথম দিকে তেমন ক্লায়েন্ট আসতো না। ওরা টাকা জমিয়ে লিফলেট ছাপায়, সেটা বিভিন্ন দোকানে দোকানে বিলি করে। 2-1 জন করে আসতে থাকে ক্লায়েন্ট। পারিশ্রমিকের টাকার পুরোটাই ওই বন্ধুর চিকিৎসায় দিয়ে দিত। 1.5 বছরের মাথায় সে মারা যায়। ওর বাকি বন্ধুরাও বিবাহ.com-এ আগ্রহ হারিয়ে ফেলে, কিন্তু রাত্রি অটল থাকে। বাবার কাছ থেকে টাকা নিয়ে সে প্রতিষ্ঠানকে একটু বড় করে। এরপর ওর একাগ্রতা, পরিশ্রম, সততা আর ইনোভেটিভ ইন্টেলিজেন্স প্রয়োগ করে আজ একটা ভরসাযোগ্য জায়গায় দাঁড়িয়ে আছে বিবাহ.com। এটা ওর তিলে তিলে করা হৃদয়ের একটা অংশ। নিজের দায়িত্ব নিজে নিয়েছে। ওর ফ্যামিলি ক্রাইসিস ছিল না, কিন্তু ওর অধীনে যারা কাজ করে প্রত্যেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সে। হয়তো অল্প কিছু মানুষ, কিন্তু ওই মানুষগুলোর ওপরে তাদের পরিবার নির্ভরশীল। প্রতি মাসে দাতব্য সংস্থায় পথশিশুদের জন্য ডোনেশন দেয়। বিবাহ.com-কে আরও বড় করার স্বপ্ন ওর। তখন হয়তো আরও কিছু মানুষের কর্মসংস্থান হবে। বিয়ে দেওয়াটা বাজে প্রফেশন যারা মনে করে, তাদের মানসিকতা নিয়েও সন্দিহান। ওয়াশরুমের বন্ধ দরজায় মাথা হেলান দিয়ে বড় করে শ্বাস টানল। সে দুর্বল নয়, তাই কাঁদল না। তবে ভেতরে ঠিকই তোলপাড় হচ্ছিল। ইমরোজ ঠায় দাঁড়িয়ে রইল। উৎপলের কাছে সে শুনেছিল নিজের পরিবার আর বিবাহ.com এই দুটো রাত্রির সবচেয়ে বেশি পছন্দের। উৎপল বলেছিল কারণ ওর মনে হয়েছিল ইমরোজ রাত্রিকে বুঝতে চায় বলে জানতে চাইছে। তবে ইমরোজ সেদিন ও দুর্বলতা খুঁজে পেয়েছিল। আজ প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। ভেবেছিল সব সময়ের মতো রাত্রি তেড়ে ফুড়ে ওর সাথে ঝগড়া করবে, কিন্তু এতটা ঠান্ডা আচরণ আশা করেনি। সে তো রাত্রিকে কষ্টই দিতে চেয়েছিল, তবু এত খারাপ লাগছে কেন? অনুশোচনায় দগ্ধ হচ্ছিল ভেতরটা। ভুল হয়ে গেছে। রাত্রি বেরিয়ে দেখল ইমরোজ একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে। সে নিজের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইমরোজ বুঝতে পারছিল না কি করবে। ওর মনে পড়ল রাত্রি আলোতে ঘুমোতে পারে না। আলো জেলে রাখা নিয়েও ওদের ঝগড়া হয়েছে কয়েকবার। আজ ওই প্রান্ত থেকে কিছু না বলা সত্ত্বেও ইমরোজ আলো নিভিয়ে দিল। কয়েকবার মনে হলো রাত্রিকে ডেকে একবার সরি বলে নেয়, কিন্তু কোথায় যেন বাঁধল। কিছুক্ষণ পায়চারি করে সেও শুয়ে পড়ল রাত্রির পাশে। তবে ঘুম এলো না সহসা। ওই প্রান্তেও যে নির্ঘুম একজন, তা উপলব্ধি করল। সকালের নাস্তা সেরে ইমরোজ রাত্রিকে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, ঘন্টাখানেকের মধ্যেই ফিরব। রাত্রি নিরুত্তর। ইমরোজ জানে না কেন কৈফিয়ত দিল। সে বেরিয়ে এসে মুক্ত বাতাসে একটু শান্তি পেল। ভীষণ হাঁসফাঁস লাগছিল ভেতরে। সৈকত প্রচুর টুরিস্টের আগনাগোনায় মুখরিত। ইমরোজ মাথায় চিন্তার পাহাড় নিয়ে হাঁটছিল। সে মোটেও ছোট মনের নয়। কোনো প্রফেশনকে সে তুচ্ছ করে দেখে না। যে তার জন্য বলেছিল কথাগুলো, কখনো বলে না বলেই হয়তো অপরাধবোধ কাটার মতো খোঁচাচ্ছে ভেতরে। একবার ক্ষমা চাইতে হবে রাত্রির কাছে, নইলে নিজেকেই ক্ষমা করতে পারবে না। কিন্তু কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। একবার মনে হলো কোনো বন্ধুকে কল দেয়। ওর বেশিরভাগ বন্ধুরাই বিবাহিত। পরে নাকচ করে দিল। উৎপলকে একবার কল দেবে কি? না, ঠিক হবে না। ওর কাছ থেকে জেনে ওর আদরের বোনকে কষ্ট দিয়েছে, এটা জানলে নিশ্চয়ই ওকে সাহায্য করবে না। শেষমেশ গুগলের দ্বারস্থ হোক। সার্চ করলো কাউকে সরি বলার বেস্ট ওয়ে। রেজাল্ট দেখে সে আশেপাশে হাঁটতে লাগলো। কয়েকজনকে জিজ্ঞেস করে একটা ফুলের দোকান পেয়ে গেল। সেখানে কার্ড পাওয়া যায়। রাত্রির প্রিয় ফুল কি সে যে জানে না। অনেক ভেবেচিন্তে 10টা গোলাপ কিনল। লাল নয়, সাদা গোলাপ। কার্ডে নিজের কিছু কথা লিখল, যা মনে এলো ভেতরের অনুশোচনা থেকে। এরপর ফিরে গেল। রাত্রি রুমে ফিরে এসে মায়ের সাথে কথা বলল। এর মধ্যে আনোয়ারা কল দিলেন। কি খবর তোদের? ভালো মা, আপনি কেমন আছেন? ইপসি? আমরা ভালো আছি। খেয়েছিস? হ্যাঁ মা। এখন কি করিস? হোটেলে আছি মা। ইমু কই? ইতস্তত করে রাত্রি বলল,
ঘন্টাখানেকের জন্য বাইরে গেছে। ওই আর বুঝতে শিখলো না। একসাথে গেছিস, বউকে একলা রুমে ফেলে কেউ বাইরে যায়? দাঁড়াও, ওকে বলছি আমি। মা থাকুক না, উনি দরকারই গেছেন, চলে আসবেন। আচ্ছা, এবার কিছু বললাম না, কিন্তু উল্টোপাল্টা করলে আমাকে বলবি, কেমন? রাত্রি হেসে তাকে আশ্বস্ত করলো। আপনি চিন্তা করবেন না মা, বলবো। এই সময়টা সুন্দর মা, আনন্দকর, হই হুল্লোড় পর পরে আর এই সময়টা ফিরে আসবে না। কথা শেষ করে রাত্রির মন কিছুটা ভালো হলো। চাইলে সব কথা সবাইকে বলা যায়। নিজের ছেলের এই হলো আচরণের কথা তাকে বললে তিনি কষ্ট পাবেন। এমন উচ্ছল একজন মানুষকে কষ্ট দেবার কি দরকার? তাও একটা ঠুনকো বিষয়। আসলে কি ঠুনকো? তাহলে এত কষ্ট হচ্ছে কেন? ইমরোজ ফিরল প্রায় 1.5 ঘন্টা পরে। ভেতরে এসে ইতস্তত করে রাত্রির সামনে দাঁড়িয়ে থাকলো ক্ষণকালে। নিজেকে ধাতস্থ করে নিচ্ছে। এভাবে কোনো মেয়েকে কখনো সরি বলা হয়নি। অনভ্যাসের জড়তায় বিমূঢ় হয়ে আছে সে। বুক ঠিপ ঠিপ করছে। কি আশ্চর্য! প্রেম নিবেদন তো করছে না, একটা সাধারণ ক্ষমা প্রার্থনা। তা তো এমন ওঠাপড়া কেন হচ্ছে? রাত্রি যে ধরনের মেয়ে ও সরি অ্যাকসেপ্ট করবে তো? তবু সে চেষ্টা করতে চায়। রাত্রি তখন জানালার ধারে দাঁড়িয়ে আছে, বাইরে তাকিয়ে। এই রুম থেকে সে বিচে একটা অংশ স্পষ্ট দেখা যায়। ইমরোজ পায়ে পায়ে রাত্রির পাশে গিয়ে দাঁড়ায়। এরপর খুব ম্রিয়মাণ গলায় ডাকলো, রাত্রে একটু শুনবেন? রাত্রির দৃষ্টি উদাস। সে দৃষ্টি না সরিয়ে বলল, হুম। এগুলো আপনার জন্য। এবার রাত্রি ঘুরে তাকালো। ইমরোজের হাতে একগুচ্ছ সাদা গোলাপ আর একটা লাল রঙের কাঠ ওর দিকে বাড়িয়ে ধরা। আসলে কালকে আমি আসলে সরি রাত্রি। আমতা আমতা করে কোনো রকমে বলল ইমরোজ। ওর চোখ দুটো রাত্রির চোখে স্থির। রাত্রির প্রায় নির্বিকার চোখ দুটো সহসায় ধক করে জ্বলে উঠল। সরি? কিসের জন্য ইমরোজ? একজন ফালতু ঘটকের কাছে সরি বলছেন? আপনার মতো একটা ব্রিলিয়ান্ট লেকচারার তুচ্ছ একজন মানুষের কাছে ক্ষমা চাইতে লজ্জা করছে না আপনার? ইমরোজ এবার সত্যিকার অর্থে অপ্রতিভ বোধ করল। আমি ওভাবে বলতে চাইনি, রাগের মাথায়। ওকে থামিয়ে দিয়ে রাত্রি খ্যাপাটে গলায় বলল, সরি বললে কি আপনার সব কথাগুলো বদলে যাবে? ফিরিয়ে দিতে পারবেন? আমার প্রফেশনটা আমার খুব কাছের, আমার সমস্ত প্যাশন দিয়ে তৈরি করা প্রতিষ্ঠান। কতটা স্ট্রাগল, হাড় জল করা পরিশ্রম করে আজকের অবস্থানে আসতে হয়েছে। এর মূল্য বোঝেন আপনি? মুখে বলা খুব সহজ। শায়লা রিসেপশনিস্ট, ওর মা আর ছোট বোনকে নিয়ে থাকে। আমার অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, ওর বাবা অসুস্থ, ইন্টারমিডিয়েটের পরে আর পড়াশোনা করতে পারেনি আর্থিক অবস্থার কারণে। ঋতু, শান্তা ওরাও নিজেদের জীবনকে একটু ভালো করে ধারণ করতে পারছে বিবাহ.com-এর জন্য। প্রতিষ্ঠানটি কেবল আমার নয়, এই সমস্ত মানুষগুলোর পরিশ্রমের। আপনি কত সহজে সমস্ত কিছুকে তাচ্ছিল্য বলে ছুঁড়ে ফেললেন। একটা সরির এত শক্তি! ইমরোজ নিজেকে নিয়ন্ত্রণ করতে চোখের পাতা বার কয়েক বন্ধ করে আবার খুলল। আমি এত কিছু ভেবে বলিনি রাত্রে, কিন্তু বলার পরে গিল্টি ফিলিং কাজ করছিল ভীষণ, তাই মন থেকে। আপনার সরির আমার কোনো প্রয়োজন নেই। নিজের অ্যারোগেন্সি নিয়ে ভালো থাকুন, আমাকে বিরক্ত করবেন না প্লিজ। ইমরোজ আজ আর কথা খুঁজে পেল না। কি বলা উচিত তাও বুঝল না। দিশারা বোধ করল। ফুল আর কাঠটা বেডসাইড টেবিলে রেখে বলল, এগুলো এখানে রেখে গেলাম। আবারও সরি আপনাকে বিরক্ত করার জন্য, আর বিরক্ত করছি না। বলেই হনহনে বেরিয়ে গেল ইমরোজ। রাত্রির কেন যেন হঠাৎ করে মন কেমন করে উঠল। ইমরোজ সে যে বেরিয়ে গেছে আর ফেরেনি। রাত্রিও আর দুপুরে খেলো না। বিকেলেও যখন ইমরোজ ফিরল না, তখন ওর চিন্তা হতে শুরু করলো। উঠে বসে ফুলগুলো হাতে নিল, কার্ডটা খুলে লেখাগুলো বলল, রাত্রি, আপনি আমাকে যতটা খারাপ ভাবেন আমি ততটা খারাপ নই। আপনার সাথে হেরে যাওয়াটা মানতে পারিনি, তাই জিততে চেয়েছিলাম যে কোনো মূল্যে। আমি যা বলেছি কিছু মন থেকে বলিনি। একবার বিশ্বাস করুন, আপনার কালচার প্রতি ডেডিকেশন, প্যাশনকে আমি রেসপেক্ট করি। শুধু জিততে চেয়েছিলাম, কিন্তু জিততে গিয়ে কোথাও হেরে গেছে। আপনি ক্ষমা না করলে এই গিল্ট চড়বে না। সরি রাত্রি। কখনো যা হয়নি তাই ঘটল।
কয়েক ফোঁটা জল রাত্রি চোখ বেয়ে গড়িয়ে পড়ল গালে। ইমরোজের অনুশোচনা ওর মধ্যে ফিরে এলো। সে কি এতটা হৃদয়হীন? কারো আন্তরিকভাবে বলা সরি অ্যাকসেপ্ট করতে পারল না। রাগ পড়ে যেতে সব মনে করে দেখলো রাত্রি। আজ ইমরোজকে সত্যিকার অর্থেই আন্তরিক মনে হচ্ছিল। কেন এমন বাড়াবাড়ি করলো সে? সে নিজেও তো কত কথা বলেছে, দোষ তো ওরও আছে। কেবল একপাক্ষিক দোষারোপ সে তো কোনোদিন করবে না। এখন কেন হঠাৎ করে এতটা অবিবেচক হয়ে গেল? নিজের ভুল বুঝতে পারলে সরি বলতে ওর কোনো দ্বিধা কাজ করে না। ইমরোজ ফিরুক, সে মিটিয়ে নেবে সবটা। কিন্তু তার দেখা নেই। রাত্রি কল দিয়েছিল, মুঠোফোনটা রুমেই ফেলে গেছে ছেলেটা। সে সারাদিন হোটেল রুম থেকে বেরোয় না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাচ্ছে, তবুও যখন ফিরল না তখন চিন্তা ভর করলো। ভয় হলো, কোথায় গেল মানুষটা? কোথায় খুঁজবে সে অচেনা জায়গায় একা একা? 9টার পরে ইন্টারকমে জানানো হলো ইমরোজ ফিরেছে। কর্তৃপক্ষ পৌঁছে দিতে চাইলেও রাত্রি নিচে নেমে এলো। সারাদিন টেনশনে বিধ্বস্ত অবয়বে এলো। ইমরোজের অবস্থা অথৈবচ, বসে আছে মাথা এলিয়ে। সে ডাকলো, ইমরোজ। ইমরোজ একবার কোনো মতে চোখ খুলে তাকালো। চোখ দুটো টকটকে লাল। একজনের সহায়তায় ওকে ধরতেই বুঝতে পারল প্রবল জ্বরে এই ছেলের গা পুড়ে যাচ্ছে, কাঁপছে ঠকঠক করে। এই শীতে গরম কাপড় না পরেই বেরিয়ে গিয়েছিল। তারই ফল বুঝলো রাত্রি। হোটেল স্টাফের কাছ থেকে থার্মোমিটার নিয়ে তাপমাত্রা পরিমাপ করে দেখল 103 ডিগ্রি। খেয়েছেন দুপুরে? ইমরোজ মাথা দুদিকে নাড়ল। এত দুর্বলতার কারণটা বোঝা গেল। রাত্রি ইমরোজকে ধরে বসিয়ে দিল। সে মুখ বুজে বসে আছে। রাত্রির মেজাজ খারাপ হয়ে গেল। হা করুন। খাবো না। কেন? ইচ্ছে করছে না। সারাদিন জ্বালিয়ে হয়নি? কতটা টেনশন করেছি জানেন আপনি? এখন মুখ খুলুন। আপনাকে টেনশন করতে হবে না। মহাশয়ের রাগের কথা এটা। রাত্রি মুখে কাঠিন্য নিয়ে বলল, মা যদি আপনাকে সকাল বিকাল দুবেলা করে ঠাটিয়ে কয়েকটা চট দিত নিয়মিত, তবে আপনার এই খাট্টারামি দূর হতো। রাত্রির কথা শুনে ইমরোজ আবার শোবার উদ্যোগ নিতেই ভয়ঙ্কর কথাটা শুনল। যদি না খান সারা রাত আপনাকে ওয়াশরুমে বন্ধ করে রাখবো। এমনিতেই শরীরের যে অবস্থা আপনার, প্রতিরোধ করতে পারবেন বলে মনে হয় না। আমি কিন্তু এক কথার মানুষ। ইমরোজ সাথে সাথে মুখ খুলল। রাত্রি হেসে ফেলল। ইমরোজ মিইয়ে যাওয়া গলায় বলল, ভাববেন না আপনার হুমকিতে ভয় পেয়ে খাচ্ছে, নিজের শরীরের কথা ভেবে। এটুকু বলতেই হাঁপিয়ে গেল। পুরুষ নির্যাতনের কোনো মামলা করা যায় না, গেলে এই মেয়ের নামে সে অবশ্যই মামলা ঠুকে দিত। রাত্রি এখনও হাসছে। মানুষের অবস্থা সত্যিকার অর্থে নাজুক। তাই রাত্রি আর ঝগড়ায় গেল না, শুধু বলল, অন্তত সারাদিন পরে নিজের ভালোটা যে বুঝতে পেরেছেন, তাতে আমি কৃতজ্ঞ হয়ে গেছি। কেমন ছোট্ট জেদি শিশুর মতো জেদ করছিল। এর জন্যই কি আনোয়ারা আর ইপসিতা বলতো এই ছেলের মধ্যে এখনও একটা শিশুর বাস। খুব বেশি খেতে পারল না ইমরোজ। কয়েক গ্রাস মুখে তুলতে গা গুলিয়ে উঠল। রাত্রি আর জোর করল না। ও সবসময় কোথাও যাওয়ার আগে জ্বর, ঠান্ডা, অ্যাসিডিটি, পেটের প্রবলেমের ওষুধ সাথে রাখে। ওষুধ খাওয়াতে সে আবার বাগড়া দিচ্ছিল ছেলেটা। রাত্রি আবারও তার বিখ্যাত হুমকিটা দিতেই সুবোধ বালকের মতন খেয়ে নিল। ইমরোজকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে মাথায় পানি দিয়ে দিল। ভেতরে এনে বিছানায় বসিয়ে তোয়ালা দিয়ে মাথা মুছিয়ে দিল। এরপর তোয়ালাটা ভিজিয়ে এনে ওর হাতে দিয়ে বলল, গা মুছে নিন। গা মোছা হলে ইমরোজ শুয়ে পড়ল। গা ঢেকে দিয়ে মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রাত্রি। যা করেছেন তার জন্য যদিও বলা উচিত নয়, তবুও বলছি সরি। ইমরোজ চোখ বন্ধ করেছিল। রাত্রির কথা শুনে ঝট করে চোখ খুলল। ভীষণ অপ্রত্যাশিত একটা কথা, খুব কাঠখোট্টাভাবে বলা, তবুও যেন এক অদ্ভুত দোটানা তৈরি করলো কানে। মনে 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 আওড়ালো, সরি বলছে কিভাবে দেখো, যেন দয়া করে বলছে। এত অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? আনএক্সপেক্টেড ছিল, তবে এভাবে রেগে রেগে সরি হতে কাউকে দেখিনি। ভালোভাবে বলতাম, সারাদিন যা টেনশন দিয়েছেন তাতে উত্তম মধ্যম জমে আছে। তবুও যে সরি বললাম, এটা আপনার ভাগ্য। তাহলে বললেন কেন?
আপনার আক্কেল জ্ঞান ভীষণ কম। একটা মেয়েকে এইভাবে একা ফেলে সারাদিন কাটিয়ে এলেন, ফিরলেন কিভাবে? হোটেল পর্যন্ত ফিরতে না পারলে কি হতো ভেবেছেন? আমি বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। ইমরোজ এতটা ভেবে দেখেনি। সকালবেলা রাগের মাথায় বেরিয়ে গিয়েছিল, তারপর এক রাশ অভিমান এসে ভিড় করেছে। যার প্রতি পরোয়া থাকে তার উপরে মানুষ কেবল অভিমান করে। সে কেন রাত্রির ওপরে অভিমান করল? তাও যখন জানে ওর দুঃখ প্রকাশের বিপরীতে ওই মেয়ের কেমন প্রতিক্রিয়া হবে। তবুও কি সে অন্য কিছু এক্সপেক্ট করেছিল? কেন করেছিল? উত্তর জানা নেই। সারাদিন হেঁটেছে, দিনের বেলা প্রচণ্ড রোদ ছিল বিচে, তাই সমস্যা হয়নি, কিন্তু সন্ধ্যার পর থেকে হিমশীতল বাতাস ওকে ভিজিয়ে দিচ্ছিল। তবু জেদ করে দাঁড়িয়েছিল, নিজেকে কষ্ট দিতে চাইছিল যেন। একসময় শরীর আর নিতে পারছিল না। হোটেলে ফিরতে খুব কষ্ট হচ্ছিল। কোনো মতে শরীরটাকে টেনে নিয়ে হোটেল পর্যন্ত এসেছিল। লবিতে এসে পড়ে যায়। ও শুধু রুম নম্বরটা বলতে পেরেছিল স্টাফকে। মাথায় আরামদায়ক স্পর্শটা ভালো লাগছিল ওর। ঘুম পাচ্ছিল। শুধু একবার মৃদু গলায় বলল, জ্বরের কথাটা মাকে জানাবেন না প্লিজ। কেন? আমাদের অসুখ করলে মা প্যানিক করে, সারা রাত জেগে বসে থাকে। এখন তো দূরে আছে, আরও চিন্তা করবে। আচ্ছা, বলবো না। আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। রাতের দিকে জ্বর আবার বাড়লে রাত্রি জলপট্টি দিয়ে দিল। আগে সে খেয়াল করেনি, আজ দেখল ইমরোজের চেহারায় আশ্চর্য এক শিশুসুলভ সরলতা আছে। ছেলেটা সুদর্শন, ওই সরলতার জন্য বাড়তি মাত্রা পেয়েছে। রাত্রি আশ্চর্য হয়ে ভাবল, সে এখানে এসেছিল এই ছেলেকে জ্বালাতে, ভোগান্তি দিতে। এখন জ্বরে কাতরাচ্ছে দেখে ওর প্রশান্তি পাবার কথা ছিল, উল্টো এক গাদা আশঙ্কা নিয়ে বসে আছে। সেটা বোধহয় ওর ভেতরে মনুষ্যত্ব আছে বলেই। প্রায় সারা রাত ইমরোজের শিওরের কাছে রাত্রি জেগে বসে রইল। জ্বর ওঠানামা করছে ভীষণ। ভোরের দিকে ফজরের আজান শুনে নামাজটা পড়ে নিল। এরপর জ্বর অনেকটা নেমে গেছে থেকে ভালো করে শুল। সারা দিনের চিন্তা তারপরেই ধকল, দ্রুতই ঘুমিয়ে পড়ল। সকালে ইমরোজের ঘুম ভাঙাতে পাশে রাত্রিকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখল। ওকে বিরক্ত করল না, ঘুমিয়ে পড়ল। জ্বরের জন্য ওর ঘুমটা হয়েছে ছাড়া ছাড়া, তাই প্রায় সারা রাত জুড়ে মেয়েটার ওর জন্য চিন্তা যত্ন মনে আছে। কৃতজ্ঞতায় ওর মনটা আচ্ছন্ন হয়ে উঠল। সে রাত্রির মুখের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো জানে না। মেয়েটা প্রচণ্ড একরোখা, রাগী, কাঠখোটা। পৃথিবীর সব ঝগড়াটে একসাথে করে একটা কম্পিটিশন হলে এই মেয়ে নির্ঘাত প্রথম স্থান অধিকার করবে। তবু কোথাও যেন একটা সংবেদনশীল মন আছে, নইলে অসুস্থ ইমরোজের জন্য সারা রাত জেগে থাকবে কেন? ওর শুশ্রূষা করার জন্য? আজ সারাদিনও রাত্রি কাটিয়ে দিল ইমরোজের শুশ্রূষায়। আগামীকাল ফিরে যাবে। যাবার আগে মেয়েটা ওর ব্যাগটা গুছিয়ে নিল। অবশ্য মাঝে মধ্যে স্বভাবসুলভ ভঙ্গিতে কড়া কথা শোনাচ্ছিল, কিন্তু ইমরোজের আজ কেন যেন রাগ হলো না। আপনি এত লম্বা জার্নি করতে পারবেন, নাকি ফুপুর বাসায় একদিন থেকে তারপর যাব? পারবো, এখন অনেকটা ভালো লাগছে। রাত্রি কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই আজ, আশ্বস্ত হলো। ইমরোজ হেসে বলল, থ্যাংক ইউ রাত্রি। রাত্রি উত্তরে কিছু বলল না, মৃদু হাসলো। আমার জন্য আপনার একেবারে ট্রিপের আনন্দ মাটি হয়ে গেল। সমস্যা নেই, আমি আগু এসছি এখানে, আবার আসা যাবে। আবার হানিমুনে? রাত্রি ক্ষণকালের জন্য মৌন হয়ে গেল। ক্লান্তিতে ওর মাথা গেছে। কি বলতে কি বলেছে? আমি কথার কথা বলেছি। এবার যে ভোগান্তি দিয়েছেন, আপনার সাথে আমি পাড়ার দোকানেও যেতে রাজি নই। বলে সামলে নিয়ে হঠাৎ হেসে ফেলল। ইমরোজ জিজ্ঞেস করলো, হাসছেন কেন? সবাই মিলে আমাদের পাঠিয়েছে মধু চন্দ্রিমায়। না ছিল মধু আর না ছিল চন্দ্রিমা। ওদের প্ল্যানটা ডাহা ফ্লপ মেরেছে। ইমরোজ অস্পষ্ট স্বরে বলল। কে বললো ছিল না? রাত্রি শুনতে পায়নি। ইমরোজের ব্যাগ গুছিয়ে নিজেরটা গোছাচ্ছিল। জিজ্ঞেস করলো, কি বলছেন? কই কিছু না তো। ভাগ্যে শুনতে পায়নি, নইলে এখনই ওকে লজ্জায় ফেলতো। ওরা এসেছিল পরস্পরকে জ্বালাতন করতে, কিন্তু কেমন করে একজন সর্বোচ্চ শক্তিতে যত্ন করে গেল, আরেকজন ভাবছিল অপর পক্ষের কতটা কষ্ট হচ্ছে।
একটা চাপা অনুশোচনা হচ্ছিল ইমরোজের সেদিন। রাগের মাথায় বেরিয়ে যাওয়ার মতো অপরিণামদর্শী আচরণের জন্য। মধুচন্দ্রিমায় মধু বা চন্দ্রিমা না থাকুক, কোথাও যেন একটা নির্ভরতা এসেছে। নিজের ভাবনায় চমকে উঠল ইমরোজ। অসুস্থতা ওর মনকেও দুর্বল করে দিচ্ছে নির্ঘাত। 2 দিন আগে ইমরোজ রাত্রি একটা অদ্ভুতুরে মধুচন্দ্রিমা শেষ করে ঢাকায় ফিরেছে। ইমরোজ এখন অনেকটাই সুস্থ। রাত্রিও পুরোদমে ফিরে গেছে তার কর্মব্যস্ত জীবনে। কক্সবাজার থেকে বাস ধরার আগে সবার জন্য কিছু কেনাকাটা করেছে। আজ ওরা দুজন রাত্রির বাড়িতে এসেছে সেগুলো দিতে। ফেরার আগে মায়া রাত্রিকে আলাদা ডেকে জিজ্ঞেস করেছে, উৎপলের বিয়ের বিষয়ে কি যেন বলছিলি যাওয়ার আগে? ও তো কিছুই বললো না, তুই বলতো দেখি। রাত্রি ব্যাগে শোভার বায়োডাটা আর ছবি নিয়ে এসেছিল। সেটা মাকে দিয়ে বলল। নাও, তুমি আমাকে জানিও। মায়া ছবি দেখে বললেন, মিষ্টি দেখতে মেয়েটা, উৎপলের সাথে মানাবে? এখানে ওর মায়ের নাম্বার আছে, চাইলে কথা বলতে পারো মা। খাবার পরে উৎপলের ঘরে এলো রাত্রি। ভাইয়া, তোমার কোনো ব্যাপার স্যাপার নেই তো? কিসের ব্যাপার? অবশ্যই বুঝতে পেরেছি ভাইয়া, কিসের কথা বলেছি। উৎপল একটু আগেই ইপসিতার সাথে কথা বলছিল। মেয়েটা একটা আশঙ্কার মধ্যে আছে, সেও কি নেই। কিন্তু বহুদিন আগে রাত্রিকে কথা দিয়েছিল প্রেমে পড়লে সবার আগে ওকে জানাবে। তার বোন বড্ড অভিমানী। তাছাড়া ইমরোজের সাথে রাত্রি তখনকার দ্বন্দ্ব, সব মিলে এত নাটক রচনা করতে হয়েছে। এখন আর বিষয়টা এত সরল নেই। এখন যদি বলে অনেক প্রশ্নচিহ্ন দাঁড়াবে, সেটা সামনে চলে আসবে, যার ফলাফল ভালো হবে না। আজ ইমরোজ আর রাত্রিকে একসাথে দেখে উৎপলের মনে হয়েছে যেভাবেই বিয়ে হোক, দুজনের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছে মাত্র। এই মুহূর্তে ওদের ব্যাপারটা সামনে চলে এলে বোনের নতুন জীবনে তার কিছু না কিছু প্রভাব পড়বেই। সেই প্রভাবটা যে সুখকর নয় সেটা জানা কথা। তখন এত তলিয়ে ভাবেনি। ভেবেছিল এদের বিয়ে হয়ে গেলে দ্বন্দ্ব মিটে যাবে, তখন নিজেদের রাস্তা পরিষ্কার হবে, কেউ বাগড়া দেবে না। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা আরও বেশি ঘোলাটে আর জটিল হয়ে গেছে। আপাতত ম্যানেজ করতে উৎপল ইতস্তত করে বলল, আরে না, তেমন কোনো ব্যাপার নেই। রাত্রি ভাইয়ের দিকে অন্তর্ভেদের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে বলল, আজ আসি তবে। চলে যাবি? আজ থেকে যা দুজন। আজ না ভাইয়া, উনি সবে জ্বর থেকে উঠলেন। এখান থেকে কলেজটা একটু দূরে হয়ে যায়, এই শরীরে এত ধকল নেওয়া ঠিক হবে না। উৎপল মৃদু হেসে বলল। খুব চিন্তা হচ্ছে ইমরুজের জন্য। রাত্রি যেন কিঞ্চিত লজ্জা পেল, মুখ সামান্য আরক্ত হলো। কি ওই লোকের জন্য আমার চিন্তা হবে? কি যে বলো না ভাইয়া, দূর। এরপর উঠে দাঁড়িয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছিল। এরপর আবার বলল, মানবিকতা বলে একটা জিনিস আছে, তুমি আমাকে চেনো না ভাইয়া। উৎপল উপলব্ধি করল, মুখে চাই বলুক, মনে সূক্ষ্ম হলেও একটা অনুভূতি জন্মাচ্ছে। সেটা লুকাতে চাইছে বলেই বারবার অজুহাত দিচ্ছে। ওর ভালো লাগলো, ভেতরের অপরাধ বোধ কিছুটা যেন কমল। যাক, ওর প্রিয় একমাত্র ছোট্ট বোনটা ভালো আছে। কিন্তু সব জানলে। রাত্রি ঘুরে তাকালো। কিছু বলবে? ধর, আমি যদি কোনো ভুল করে থাকি তোর সাথে, তুই কি আমাকে ক্ষমা করতে পারবি? কি ভুল আমার সাথে? ভাইয়া, তুমি আমার সাথে ভুল কিছু করবে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। বলে এগিয়ে এলো রাত্রি। কি হয়েছে বলবে? ডিস্টার্ব? বিশ্বাসও কখনো কখনো গলার কাটা হয়ে দাঁড়ায়। আজকের আগে উৎপল সেটা উপলব্ধি করতে পারেনি। এই বিশ্বাস সে নিজের হাতে ভেঙেছে। প্রবল অনুশোচনায় আবারও মন জুড়ে জাল বিস্তার করলো। কোনো মতে বলল, কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। খুব ভালো থাক। রাত্রি কয়েক মুহূর্ত উৎপলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর ধীর পায়ে বেরিয়ে এলো। ভাইকে সে খোলা বইয়ের মতন পড়তে পারে। আজ মনে হচ্ছে কিছু একটা যেন ঠিক নেই, ঠিকঠাক পড়তে পারছে না যেন। কিছু অক্ষর আচমকায় দুর্বোধ্য ঠেকছে। ইমরোজের আজ বাইক নিতে দেয়নি রাত্রি। বাড়ি থেকে বেরিয়ে ওরা রিকশায় উঠল। শীতের রাত, ল্যাম্পপোস্টের ঘোলাটে কুয়াশাচ্ছন্ন আলো কেমন মায়া ছড়িয়ে রেখেছে চারদিকে। চাকটাও ঘোলাটে। রিকশায় পাশাপাশি বসেছে ওরা। রাত্রির শাড়ি পরেছে আজ, হাতে কাছে চুড়ির
ঝিনঝিনি শব্দ কানে যেন মিষ্টি সুরে ঝঙ্কার তুলছে ইমরোজের। আপনার শরীর ঠিক আছে তো এখন? বুঝতে পারছি না, মনে হচ্ছে জ্বর আবার আসবে। তড়িৎ বেগে রাত্রি নিজের কাচের চুরি পরা হাতটা ইমরোজের কপালে রাখল জ্বর পরিমাপের জন্য। ইমরোজের ভেতরে হঠাৎ কি যেন হয়ে গেল। মনে হলো মুহূর্তটা এখানে থেমে যাক। না, জ্বর নেই, খারাপ লাগছে। ভেতর ভেতর আছে বোধহয়, বড্ড শীত লাগছে। কেন যে ইমরোজ মিথ্যেটা বলল? রাত্রির আলতো স্পর্শ চাইছিল বোধহয়। একটা মিথ্যে আড়াল করতে দ্বিতীয় মিথ্যেটা বলল। তবে ফলাফল যা হলো তা রীতিমতো অপ্রকাশিত। রাত্রি ওর গায়ের শালটা খুলে ইমরোজকে ধরিয়ে দিয়ে বলল, এটা গায়ে জড়িয়ে নিন ভালো করে। কিছুদিন ধরে যেন অন্য একটা রাত্রিকে আবিষ্কার করছে ইমরোজ। অমন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা রাত্রির ভেতরের অন্য একটা সত্তা। একই মানুষের ভেতরে কত রকম শেড আছে। দ্বৈত সত্তা ধরনের কোনো মনোব্যাধিতে আক্রান্ত নাকি এই মেয়েটা? সন্ধিয়ান হলো ইমরোজ। না না, আপনি তো সোয়েটার পরেন না, অনেক ঠান্ডা ওয়েদার। আমি আপনার মতো গাধামো করে জ্বর বাঁধাইনি, অতটাও ঠান্ডা নয়। বলল বটে, কিন্তু শাল খোলার পরে মৃদু কাঁপছে রাত্রি। ইমরোজ বুঝলো সেটা। ওর কথায় রাগ হলো যদিও, কিন্তু কাজের মধ্যে অদ্ভুত মায়া জড়ানো। ইমরোজ একটা দুঃসাহসিক কাজ করে বসলো। নিজে শাল জড়িয়ে তার উপর অংশটুকুতে রাত্রির আবদ্ধ করে দিল। ওর একটা হাত তখন রাত্রির কাঁধে, শাল যাতে পড়ে না যায় সেটা নিশ্চিত করার জন্য। রাত্রি কড়া চোখে তাকাতে সে বলল, আপনি আমাকে গাধামোর সার্টিফিকেট দিয়ে দিয়েছেন? গাধামো করলে এটুকু বোধ আছে যে নিজের ভালোর জন্য আরেকজন কষ্ট করছে, সেটা দেখেও তার প্রতিকার না করে বসে থাকবো। বুঝেছি, অনেক মানবিক মানুষ আপনি। কেন জানে না রাত্রির এই কুয়াশার চাদরে ঘেরা রাত, নির্জীব ল্যাম্পপোস্ট, তার মৃদু স্নিগ্ধ আলো, ঘোলাটে চাঁদের মৃদু জ্যোৎস্না, হুটখোলা রিক্সা, আর পাশে ঘেঁষে বসে ওকে শাল দিয়ে আবৃত করে আলতো হাতে জড়িয়ে থাকা মানুষটা, সমস্ত কিছুকে ভালো লাগলো। ভীষণ ভীষণ ভালো। রাত্রির কথার ঈষৎ খোঁচায় ব্যথিত হয়ে ইমরোজ হাত ছড়িয়ে দিতে চাচ্ছিল। রাত্রি ইমরোজের হাতটা ধরে রাখলো। শালটা ছোট, তাই কিছুটা সরে এলো ইমরোজের দিকে। কাজটা কেন করলো সে জানে না, শুধু জানে ভালো লাগছে এই কেয়ার করাটা। মুখের কাঠিন্য সরিয়ে মৃদু হাসির রেখা ফুটল অবচেতনে। ইমরোজ আশ্বস্ত হয়ে একবার তাকালো ওর মুখের দিকে। মনে হলো এই মেয়ে জাজরেল হতে পারে, তবে হাসিটা ভীষণ মিষ্টি। কেমন মোহাবিষ্ট হয়ে গেল ইমরোজ অবচেতনে। ইমরোজের মনে হলো অব্যাখ্যায় কত কী যে ঘটে যায়। মুহূর্তটা যেন পরাবাস্তব বৈজ্ঞানিক কল্প কাহিনীর সেই প্যারালাল ইউনিভার্সে ঘটা কোনো ঘটনা। যেন দুজনের অদ্ভুত নৈশব্দের বাঁধনে আটকে গেছে, অথচ নৈশব্দের ভিড়েও কত অদৃশ্য অব্যক্ত কথার আনাগোনা। রাত্রি আর ইমরোজ ফেরার পরে ওদের হাসি খুশি দেখে ভীষণ ভালো লাগলো আনোয়ারার। তার মনটা প্রফুল্ল হয়ে উঠল। মনের ওপরে জোর দেওয়া তার পছন্দ নয় কোনো কালেই, কিন্তু কখনো কখনো সন্তানের ভালোর জন্য একটু শক্ত হওয়াই যায় বলে মনে হলো। তোমরা খেয়েছো মা? হ্যাঁ রে, ওষুধ খেয়েছি। তোর শরীর ঠিক আছে এখন? রাত্রি উত্তর দিল, এখনো পুরোপুরি ঠিক নেই মা, রিক্সায় জ্বর জ্বর লাগছিল বললেন। ইমরোজ মুহূর্তেই অপ্রতিভ হয়ে যেতেই তিনি বুঝে ফেললেন বিষয়টা। বললেন, কক্সবাজার ওয়েদার হার সহ্য হয়নি, সেজন্য মনে হচ্ছে তোর সেবা যত্নের ছেলেটা সুস্থ হয়ে উঠেছে। রাত্রি কেন জানে না কিঞ্চিত লজ্জাবোধ করল। সে প্রসঙ্গ পরিবর্তন করে বলল, মা, ইস্পিতার বিয়ের বিষয়টা আবার শুরু করব ভাবছিলাম। হাতের কাজ ঝুলিয়ে রেখে তো লাভ নেই। হ্যাঁ, সেই ভালো মা। তুই যখন দায়িত্ব নিয়েছিস আমি নিশ্চিন্ত। হিমোটা তো কাজেরই না। মা, তুমি কিন্তু আমাকে খোঁচাচ্ছ। সত্যি কথা খোঁচাই লাগে। বউকে দেখে কিছু শেখ, এখন যদি একটু বুদ্ধি হয় ঘটে। রাত্রি হেসে ফেলল। ওর হাসি দেখে ইমরোজের পুরনো রাগের খানিকটা
ফিরে এলো। ওনাকে দেখে শিখতে হবে। কি শিখবো? ঘটকালি? করে দেখান পারলে। মুখ দিয়ে বলার সময় অনেক কিছু বলা যায়, করতে গেলে দৌড় বোঝা যায়। আবার লোকটা ওকে ওর প্রফেশন নিয়ে খোঁচা দিয়েছে, সেটা চুপচাপ হজম করার মতো রাত্রি নয়। আপনি বলতে চাইছেন এখন যদি আমি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে চাই তাহলে আমাকে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে পার্টিসিপেট করে প্রেসিডেন্ট হতে হবে, নইলে সমালোচনা করতে পারবো না। অকাট্য যুক্তিতে রাত্রি খানিকটা দমে যাচ্ছিল। একটু সময় নিয়ে উত্তর দিল, তার প্রয়োজন হবে না, কিন্তু প্রপার ক্রিটিসাইজ করার জন্য এই বিষয়ে ন্যূনতম জ্ঞান তো থাকতে হবে মাথায়, নইলে সমালোচনাটা ফাঁপা আর অন্তত সারশূন্য মনে হবে। বলে ভেতরে চলে গেল রাত্রি। এই লোক জীবনেও ভালো হবে না। অপরদিকে ইমরোজের মনে হলো সেদিনের পরে আবার যে কেন মেয়েটার দুর্বল জায়গা নিয়ে কথা শোনাতে গেল। একটু আগের মুহূর্তটা এত সুন্দর ছিল, তার রেশটা গড়বড় করে দিল। আনোয়ারা বললেন, যা ঘরে যা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পুরনো মুরব্বীরা বলতে ভুল বলেননি কিন্তু। তুমি সবসময় ওর পক্ষ নাও কেন মা? আমি তোমার ছেলে, এখন আমি তোমার পর হয়ে গেছে। আনোয়ারা ছেলের মাথায় হাত দিয়ে হেসে বললেন, রাত্রির কথাটা ভেবেছি? শুধু রাত্রি না, প্রত্যেকটা মেয়েকে বিয়ের পরে নিজের চেনা জগৎ, কমফোর্ট জোন ছেড়ে চলে আসতে হয়। সম্পূর্ণ অপরিচিত একটা পরিবেশ অ্যাডজাস্ট করতে হাজারটা কম্প্রোমাইজ করতে হয়। তোকে তো নিজের রুমটা ছাড়া আর কিছু এখনো অব্দি কম্প্রোমাইজ করতে হয়নি, তাই বুঝিস না। রাত্রি আমাদের ভরসার এখানে এসেছে, ওকে পুরোপুরি না পারি অন্তত নিজেদের জায়গা থেকে কিছুটা হলেও কমফোর্ট জোন দিতে পারবো না আমরা? চেষ্টা করা উচিত না? ইমরোজ আর কিছু বলল না। মার কথাগুলো ওর মাথায় প্রবল আলোড়ন তুলল। সত্যি তো, সেভাবে ভেবে দেখেনি। কদিন পরে ঈপ্সিতারও বিয়ে হবে, তখন ওর হাজবেন্ড যদি ওর মতো আচরণ করে, সে নিজে তো মনে মেনে নিতে পারবে না। ভাবতে ভাবতে ধীর পায়ে সে নিজের ঘরে এলো। আন্টি চিন্তা করবেন না, ভাইয়া অমত করবে না। তাছাড়া মাও জানিয়েছেন তার শোভাকে পছন্দ হয়েছে। একেবারে এঙ্গেজমেন্ট? অপর প্রান্তের কথাগুলো ইমরোজ শুনতে পাচ্ছে না। রাত্রি মনোযোগ দিয়ে শুনছিল। এরপর বলল, আমি বুঝতে পেরেছি আন্টি, তবুও পাত্রপাত্রী একবার সরাসরি কথা বলে নিলে ভালো হতো না? ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না। ঠিক আছে আন্টি, আমি বাসায় কথা বলে আপনাকে জানাবো। ইমরোজ কথা বলার সুযোগ পেল না। রাত্রি তার মাকে কল দিল। মা শোনো, শোভার মা কল করেছিলেন। আন্টি চাইছেন দেখতে যাবার দিনে একটা চূড়ান্ত ব্যবস্থা হোক। আসলে দেখে এসে রিজেক্ট করা বিষয়টা অপমানজনক হয়ে যায়। ওনার কথাটাও ফেলে দেবার মতো না। তুমি কি বলো? আমি তোর বাবার সাথে কথা বলে জানাই। মায়ের সাথে কথা বলতে মোবাইলটা কান থেকে নামাতেই ইমরোজ বলল, উৎপলের নিজের মতামত ছাড়া ওর বিয়ে ঠিক করে ফেলেছেন? ওর তো পছন্দ অপছন্দ থাকতে পারে। নেই, থাকলে সবার সাথে আমি জানতাম। তারপরও কনফার্ম হওয়ার জন্য আমি ওকে আগে জিজ্ঞাসা করেছিলাম, নাই করেছে। তারপরও আপনারা ইস্পিতাকে জিজ্ঞাসা করেছিলেন? করেননি তো। নিজেরা যা করেননি সেটা নিয়ে দয়া করে জ্ঞান কপচাবেন না। কথার সিঁড়ি ছাদ নেই এই মেয়ের। রুচিশীল মানুষ এভাবে কথা বলে? ইপসিতা বাচ্চা একটা মেয়ে, এইসবের সময় পায়নি, তাই জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। বাচ্চা মেয়ে? তাহলে বিয়ের জন্য উতলা হচ্ছেন কেন? আগে বড় হোক, তারপর ভাবেন। ইমরোজ প্রসঙ্গ পরিবর্তন করে বলল, আমার ওষুধ নিয়ে যায় না ওই বাড়িতে, আপনি রেখেছিলেন, দেবেন প্লিজ। দিচ্ছি। রাগ চেপে নির্লিপ্ত গলায় কথাটা বলে গ্লাসে পানি ঢেলে ওষুধ বের করে ইমরোজকে দিল সে। থ্যাংক ইউ রাত্রি। হেসে বলল ইমরোজ। গরু মেরে জোতা দান করার দরকার নেই। অভিমানী গলায় রাত্রি বলল। রাগলে আপনাকে ভীষণ সুন্দর লাগে রাত্রি। ইমরোজ স্থির মনোভঞ্জনের উপায় খুঁজে না পেয়ে যা মুখে এলো বলে ফেলল। আশ্চর্য হয়ে দেখল মেয়েটা সত্যিই হেসে ফেল। এবার নিটোল অপ্রশান্তিদায়ক স্নিগ্ধ মিষ্টি হাসি। আপনি যখন অপ্রস্তুত হয়ে কিঞ্চিত বোকা বোকা আচরণ করে ফেলেন, তখন আপনাকে ভীষণ কিউট লাগে ইমরোজ। একদম আদরে বিড়াল ছানার কিউট। বলেই আদর করে ছোট্ট শিশুদের যেমন করে গাল টিপে দেয় তেমন করে ইমরোজের গাল টেনে দিল রাত্রি। ইমরোজ একই সাথে লজ্জা পেল কিঞ্চিত, রাগ হলো অনেকটা এবং
সবচাইতে আশ্চর্যজনক এবং ভয়াবহ ব্যাপার হলো ওর ভালোও লাগলো। আমি মোটেও বোকা বোকা আচরণ করি না। আর বেড়াল ছানা মানে? বেড়াল ছানা মানে বেড়ালের বাচ্চা। আপনি দেখছি বাংলা তো ভীষণ কাঁচা, পড়ান কিভাবে? দুষ্টু হাসি রাত্রির চোখে মুখে। আপনি ভীষণ যাচ্ছে তাই। আপনিও। ইমরোজকে জ্বালাতে ওর এত ভালো লাগে, সত্যি সত্যি আদরে লাগে। তখন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মুখ ফুলিয়ে ইমরোজকে ফুসতে দেখে রাত্রি সশব্দে হেসে ফেলল। ইমরোজ আরও বিরক্ত হলো। কোনো মানে হয়? একদম হাসবে না। এখানে হাসতে বারণ বুঝি? কই, কোথাও নিষেধাজ্ঞা সাইনবোর্ড তো দেখি না। ইমরোজ কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। রাত্রি তখনও মাথা দুলিয়ে দুলিয়ে হাসছে। ফাসিল মেয়ে। কাঁথায় প্যাকেট হয়ে থাকা ইমরোজের অস্পষ্ট স্বরে বলা কথাটা অবশ্য রাত্রির কান পর্যন্ত এলো না। মায়ের কাছ থেকে বিয়ের কথা পাকাপাকি হবার কথা শুনে মাথায় একসাথে হাজারটা বজ্রপাত হলো উৎপলের। সে ঈপ্সিতাকে কল দিয়ে বলল, আজই দেখা করো, আর্জেন্ট। ঈপ্সিতার জন্য যে দুজন পাত্র শর্ট লিস্টেড ছিল আগে, এর মধ্যে একজন ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছে, আরেকজনের সাথে কথা হয়েছে। সাথে নতুন বায়োডাটা আর জাহিদের দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট থেকে আরেকজনকে সিলেক্ট করেছে। রাত্রি নতুন ক্লায়েন্টদের সাথে আজ একটা মিটিং ফিক্স করেছে রেস্টুরেন্টে। ইমরোজ যাচ্ছে সাথে। ইমরোজ তাড়া দিয়ে বলল, আপনাদের তো আবার রেডি হতে কমপক্ষে 1 ঘন্টা লাগে। এখনই শুরু করে দিন, নইলে দেরি হয়ে যাবে। আমাদের মানে? ভ্রু কুচকে প্রশ্ন করল রাত্রি। মেয়েদের। রাত্রি ইমরোজের দিকে কিছুটা এগিয়ে এসে বলল, তাই নাকি? অনেক এক্সপেরিয়েন্ট মানুষ তো আপনি। মেয়েদের রেডি হবার সময়ের উপর পিএইচডি করে ফেলেছেন মনে হচ্ছে। নর্মাল কমন সেন্স থাকলে এটা বোঝা যায়। আজকে দুজন একসাথে রেডি হতে শুরু করব, দেখি কারটা হয় আগে। ওকে? ইমরোজ আত্মবিশ্বাসী গলায় বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার আগে রেডি হতে পারবেন? ইম্পসিবল। চ্যালেঞ্জ নিচ্ছেন? সানন্দে। আমি কখনো চ্যালেঞ্জ হারিনি। দেখা যাক, হারলে কিন্তু পেনাল্টি আছে। কি পেনাল্টি? যে জিতবে তার বলা একটা উইশ পূরণ করতে হবে। যেমন? ভাবতে থাকুন, আমিও আমারটা ভাবছি। ওকে, শুরু হোক তবে। রাত্রি ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে জামাটা পাল্টে নিল। এরপর মুখে ময়শ্চারাইজার লাগিয়ে ঠোঁটে স্টিক লাগিয়ে চুলটা আঁচড়ে নিল। এরপর ড্রেসিং টেবিল দখল করে রাখা ইমরোজ তখন হাতে ঘড়ি পড়ছিল। চুল আঁচড়ানো, পারফিউম দেওয়া বাকি। চলুন চলুন। ইমরোজ ভূত দেখার মতো চমকে উঠল। বিস্মিত গলায় বলল, আপনি রেডি? কি করে সম্ভব? হ্যাঁ, কেন? আপনার বাকি এখনো? যেন কিছুই বোঝেনি এমনভাবে বলল রাত্রি। হ্যাঁ, ওই আর একটু। তার মানে আপনি হেরে গেছেন। অল্পের জন্য। হার মেনে নিতে কষ্ট হচ্ছে ইমরোজের। হার তো হারই হয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যে আগে ফিনিশিং লাইন ক্রস করে সেই জয়ী হয়। 1 সেকেন্ড পরে এলো সে সেকেন্ড, যৌথভাবে জয়ী হয় না, জানেন না? দুষ্টু হাসি রাত্রির চোখে মুখে। ইমরোজ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আমাকে এখন কি করতে হবে? সেটা ক্রমশ প্রকাশ্য। এখন চলুন তো, এমনিতে দেরি করে ফেলেছেন। এখন কথা বলে নষ্ট করার মতো সময় নেই। এই মেয়ে ভীষণ বিপজ্জনক। তার একটা ইচ্ছে পূরণের বাধ্যতার ঝুঁকি মাথায় নিয়ে হতাশ ইমরোজ বেরিয়ে এলো। রাত্রি মনে মনে হাসছে ভীষণ। আনোয়ারার ব্যাংকে কাজ আছে, তিনি আগেই বেরিয়ে গেছেন। উৎপল আর ঈপ্সিতা রেস্টুরেন্টে বসে আছে। ঈপ্সিতা 2 হাতে মাথা চেপে ধরে কান্না নিবৃত্ত করার চেষ্টা করলো। ওরা রেস্টুরেন্টে বসেছে আজ। এখন কি করব আমরা? উৎপল বলল, সব বলে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই ইপসি। প্রথমেই বলে দিলে ভাইয়া হয়তো খুব রাগ করতো, মারটারও দিতে পারতো হয়তো, কিন্তু এখন সব বলতে গেলে ওদের বিয়ের কথাগুলোও বলতে হবে। কি হবে বুঝতে পারছো? কাঁদো কাঁদো গলায় বলল ঈপ্সিতা। উৎপল ওকে অভয় দেবার চেষ্টা করে বলল, হ্যাঁ, রাত্রি হয়তো মন খারাপ করতো, কিছুদিন কথা বলা বন্ধ রাখতো, অভিমান করতো, কিন্তু এখন? কিছুক্ষণ থেমে আবারও বলল, প্রথমে আমাদের যুগের মাথায় সিদ্ধান্ত নেওয়া ভীষণ ভুল হয়েছে। সব দিক তলিয়ে ভাবা উচিত ছিল। সবকিছু এখন পেঁচালো হয়ে গেছে।
তাহলে আর কি, তুমি ওই শোভা নাকি ওকে বিয়ে করে সংসার করো, আমিও নাচতে নাচতে ওদের ঠিক করা ছেলে বিয়ে করি, এটাই বলতে চাও? ঈপ্সিতা দাঁতে দাঁত চেপে কথাটা বলে রেগে উঠে দাঁড়ালো। উৎপলও উঠে ওর হাতটা ধরেছে মাত্র, সাথে সাথে জায়গায় জমে গেল। ঈপ্সিতাও ততক্ষণে সামনে তাকিয়ে প্রস্তরবৎ হয়ে গেল। ইমরোজ আর রাত্রি বিস্ফোরিত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি ওদের হাতের দিকে। ঈপ্সিতা জট করে সরে গেল। ইমরোজের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসছিল প্রবল রাগে। আস্তে অথচ শীতল গলায় সে ঈপ্সিতার উদ্দেশ্যে বলল, আমি তোকে বিশ্বাস করতাম, তুই। ওর গলা চড়ছিল। 2 পা এগিয়েছিল বোনের দিকে। রাত্রি এগিয়ে এসে ওর হাতটা ধরে বলল, ইমরোজ, এটা পাবলিক প্লেস, এখানে সিন ক্রিয়েট করবেন না। আমরা বাসে গিয়ে বসি। এরপর উৎপলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আশা করছি এর একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা তোমার কাছ থেকে পাবো। বাসায় মা বাবা আছে, তুমি আমাদের সাথে চলো।